Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way Up Solution in partnership with Unacademy. আজ 16 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স করব। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্সার রয়েছে এবং প্রিভিয়াস যা পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু হুবহু আমাদের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন পেয়ে যাচ্ছি। সুতরাং প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকবে। এখন কিন্তু তোমাদের টাইম হচ্ছে রিভিশন করা, অর্থাৎ প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আজকের আমার ক্লাস শিডিউলটা দেখে নাও। সকাল 7টাতে কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধ্যা 6:30টাতে জেনারেল স্টাডিজ। এবং যারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারোনি, ওয়ে অফ সলিউশন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, আমাদের লোগো দেওয়া এই গ্রুপটাতেই তোমরা জয়েন করবে। আজকের প্রথম প্রশ্ন, গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020তে ভারতের র্যাঙ্ক কত? এটা কিন্তু বিশ্বের মধ্যে র্যাঙ্ক জানতে চাওয়া হয়েছে। গ্লোবালি র্যাঙ্ক অর্থাৎ গ্লোবাল নলেজ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক বিশ্বের মধ্যে এসেছে 75। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু সাউথ এশিয়ানের মধ্যে ভারত কিন্তু টপ পজিশনে এসেছে। অলরাইট, সো গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020, India ranked 75 in the world and was ahead other South Asian countries. যত সাউথ এশিয়ান কান্ট্রিজ রয়েছে তাদের মধ্যে কিন্তু একদম টপ বা শীর্ষস্থানে রয়েছে ভারত, কিন্তু গ্লোবালি কিন্তু ভারতের র্যাঙ্ক হচ্ছে 75। তাহলে এক নম্বরে গ্লোবালি কে রয়েছে? সুইজারল্যান্ড। অলরাইট, সুইজারল্যান্ড কিন্তু ইন্ডেক্সের একেবারে শীর্ষে রয়েছে গ্লোবাল নলেজ ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন, ভারতের জনসাধারণের জন্য ওয়াইফাই প্রাপ্যতা বা ওয়াইফাই অ্যাভেলেবিলিটি সুনিশ্চিত করতে ভারত সরকার যে প্রকল্পটি সূচনা করেছে তা হলো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পেতে পারো। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিএম অনি, এবং এর ফুল ফর্মটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখে নাও, ইউনিয়ন ক্যাবিনেট, আমাদের কেন্দ্রীয় যে ক্যাবিনেট সেটি অ্যাপ্রুভড করেছে এস্টাবলিশমেন্ট অফ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কস অ্যাক্রস দ্য কান্ট্রি হুইচ ইজ কল্ড, যেটার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। পিএম অনি নামে যেটা সর্বাধিক পরিচিত, তার ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। অলরাইট, পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কবে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে প্রতি বছর পালিত হয়? 14th ডিসেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভরি ইয়ার অন 14th ডিসেম্বর দ্য ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, যেটা বিইই নামে পরিচিত, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার সেলিব্রেটস এনার্জি কনজারভেশন ডে। এই এনার্জি কনজারভেশন ডের যে মূল কি পয়েন্টের ওপরে ফোকাস করা হয় সেটা হচ্ছে সেভ এনার্জি, শক্তিকে সঞ্চয় বা শক্তির অপচয় যাতে রোধ করা যায় তার উদ্দেশ্যে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানো হয়। অ্যান্ড সেভ আওয়ার প্ল্যানেটস, এটাই কিন্তু ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে সেলিব্রেটস অন এভরি ইয়ার 14th ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের সভাপতি তথা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জিনা ওয়াল্ড্রিজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জিনা ওয়াল্ড্রিজ ফ্রম ইংল্যান্ড হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ নিউ প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন। এখন আমরা জানবো ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর ইংল্যান্ডেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি নিম্নের কোন রাজ্যে কৈলাস মানসরোয়ার ভবন উদ্বোধন হয়েছে? উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ কিন্তু এটার উদ্বোধন করেছেন, কৈলাস মানসরোয়ার ভবন। উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ ইনগ্রেটেড দ্য কৈলাস মানসরোয়ার ভবন ইন গাজিয়াবাদ। যদি ইউপির আমরা কোথায় ডেডিকেটেড জানতে চাই সেটা হচ্ছে গাজিয়াবাদ। অলরাইট, পরবর্তী দেখো, উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছেন আনবিন্দেন প্যাটেল, চিফ মিনিস্টার হচ্ছেন যোগী আদিত্যনাথ। এই জায়গায় তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, প্রত্যেকে পার্টিসিপেট করো। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের বিচারে মানে আমরা এরিয়া ওয়াইজ যদি আমি দেখি, ভারতের বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট স্টেট কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর কি হবে আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। এরিয়া ওয়াইজ ইন্ডিয়াস লার্জেস্ট স্টেট হুইচ ওয়ান? সম্প্রতি আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি কে নির্বাচিত হয়েছেন? অলরাইট, আমার অপশান একদম ভুল দেওয়া হয়ে গেছে, ওহো মাফ করবে। সো আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশিয়ার ওমর ক্রেমলিভ। ওকে, KREMLEV, ক্রেমলিভ যেটাকে আমরা বলবো, রাশিয়ান ওমর ক্রেমলিভ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। এই জায়গায় দেখো হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সুইজারল্যান্ডে হচ্ছে সদর দপ্তর অবস্থিত। 1946 সালে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এস্টাবলিশড হয়েছিল, সুইজারল্যান্ডে অবস্থিত, এবং তার নতুন প্রেসিডেন্ট বা সভাপতি নিযুক্ত হলেন উমার কালব্রিভ। পরবর্তী দেখো, এস সুব্রমণিয়াম, RS রাথো অ্যান্ড রোহিত জৈন কোন ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছেন?
এক্সিকিউটিভ ডাইরেক্টর জেনারেল যেটাকে আমরা বলে থাকি, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। আমরা দেখব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড আর সুব্রমণ্যম, আর এস রাথো অ্যান্ড রোহিত জৈন অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টরস। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন। আরবিআইয়ের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935। তখন কিন্তু আরবিআই ন্যাশনালাইজড হয়নি, অর্থাৎ জাতীয়করণ হয়নি। অনেক সময় আমরা পরীক্ষাতে এমসিকিউস পাই ওয়েন দ্য আরবিআই ন্যাশনালাইজড, তো ন্যাশনালাইজড ইন হুইচ ইয়ার, এইভাবেও কোশ্চেনটা পাই। এটা মনে রাখবো 1949-এর 1 জানুয়ারি থেকে এটা এফেক্টিভ হয়েছিল। সো আরবিআই কবে ন্যাশনালাইজড বা জাতীয়করণ কবে হয়েছিল? 1949 সালে। ন্যাশনালাইজড বা বাংলাতে আসলে জাতীয়করণ কবে হয়েছিল? এনটিপিসিতে গত বছরই কিন্তু আমরা কোশ্চেন্সটা দেখেছি 16 সালে। জাতীয়করণ হয়েছিল 1949 সালে আর প্রতিষ্ঠিত হয় 1935 সালে। বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। পরবর্তী আমার আনএকাডেমির স্পেশাল ক্লাস তাহলে 12, 13, 14 সাকসেসফুলি হয়েছে। এই সপ্তাহে আমার ক্লাস পরবর্তী শনিবার 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ। আমি লিঙ্ক ডেসক্রিপশনে রাখছি। প্রত্যেকে আবার আগের দিনের মতো নোটিফাই মি অপশানে ক্লিক করে নোটিফাই মি অপশান সিলেক্ট করে রাখো, তাহলে জয়েন করতে পারবে। 6 PM আমার এই ক্লাসটা হয়ে থাকবে। আগামী 19 তারিখ ক্লাস হবে, 20 তারিখ ক্লাস হবে এবং 21 তারিখ ডিসেম্বর মাসে 2020 সালের আমাদের লাস্ট ক্লাস। এই 3টে ক্লাস মিশন খাকি ব্যাচের, অবশ্যই প্রত্যেকে জয়েন করবে। এবং আনএকাডেমির যে কোনো সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা আলামিন 9 কোড ব্যবহার করে 10% ছাড়ের মাধ্যমে সাবস্ক্রিপশন নিতে পারো। বর্তমানে আমরা WEP কনস্টেবলের ব্যাচ চলছে এবং সাব ইন্সপেক্টরের ব্যাচ চলছে, তুমি এনরোল করতে পারো। এছাড়া অন্যান্য এডুকেটার্সদের দ্বারা WBCS এর সমস্ত কিন্তু কোচিং চলছে আনএকাডেমি প্ল্যাটফর্মে। আজকের পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করছে নিম্নের কোনটি বা নিম্নের কোন অর্গানাইজেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার? এটা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দ্য ইউনেস্কো হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ অ্যান ইন্টারন্যাশনাল প্রাইজ, একটা আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমি ফিল্ডে একটা ইন্টারন্যাশনাল প্রাইজ ঘোষিত হবে এবার থেকে, এবং যেটা কার নামাঙ্কিত হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কিন্তু নামাঙ্কিত হবে। আমরা ইউনেস্কো সম্পর্কে জানবো। ইউনেস্কো স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সদর দপ্তর প্যারিস অর্থাৎ ফ্রান্সে অবস্থিত ইউনেস্কো। অলরাইট। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ছিলেন, শেখ হাসিনা বাংলাদেশের যিনি বর্তমান প্রাইম মিনিস্টার তারই পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বনঞ্জে গোবিন্দাচার্য নিম্নের কোন ভাষার স্কলার ছিলেন বা নিম্নের কোন ভাষার একজন পণ্ডিত ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? কারেক্ট অ্যান্সার হবে সংস্কৃত সাহিত্যের তিনি একজন স্কলার ছিলেন। সংস্কৃত স্কলার বনঞ্জে গোবিন্দাচার্য পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 84, 84 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2009 সালে। অ্যাজ ওয়েল অ্যাজ তিনি সাহিত্য একাডেমি পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন ফর ট্রান্সলেশন ইন 2001। 2001 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার ট্রান্সলেশন বা অনুবাদের জন্য, এবং পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2009 সালে। ভেরি ইম্পর্টেন্ট, তিনি একজন সংস্কৃত স্কলার, অর্থাৎ স্কলার মানে হচ্ছে পণ্ডিত, সংস্কৃতের পণ্ডিত ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন দেখো, GRSE দ্বারা প্রস্তুত ইন্ডিয়ান নেভির নতুন যুদ্ধ জাহাজটির নাম কি? GRSE আমাদের কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ড যেটি রয়েছে, নতুন যে যুদ্ধ জাহাজ সেটির নাম হয়ে যাবে হিমগিরি। হিমগিরি, তোমরা নামটা পুরো মনে রাখবে, INS হিমগিরি। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ INS? ইন্ডিয়ান নেভাল শিপ। INS stand for Indian Naval Ship being built at the Garden Reach Shipbuilders and Engineers Limited, GRSE। আমাদের যে গার্ডেন রিচ যেখানে জাহাজ তৈরি কারখানা রয়েছে কলকাতার, সেখান দিয়ে এটা প্রস্তুত করা হয়েছে এবং এটা এই যুদ্ধজাহাজ সম্প্রতি গতদিন লঞ্চ করা হয়েছে এবং উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ভারতের প্রথম CDS বা ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের উপস্থিতি ছিল এদিন কলকাতাতে, এবং তিনি উপস্থিত থাকার মাধ্যমে কিন্তু গার্ডেন রিচ শিপইয়ার্ড দ্বারা প্রস্তুত এই যে যুদ্ধ জাহাজ INS হিমগিরি, নামটা মনে রাখবে, INS হিমগিরি সফল যাত্রা শুরু করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অলরাইট, তো লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ স্টার্ট করে দাও, অ্যান্ড জুলাই টু ডিসেম্বরের কাজ চলছে, জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা এটা পেয়ে যাবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অ্যাজ ওয়েল অ্যাজ TWS একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লিঙ্ক ডেসক্রিপশনে। ফেসবুক গ্রুপে জয়েন করতে দাও, ওয়ে অফ সলিউশন সার্চ করে আমাদের WAP PSC RRB পরীক্ষা প্রস্তুতি গ্রুপে তুমি জয়েন করতে পারো, এবং আমাদের টেলিগ্রামে মাস্ট জয়েন
জয়েন করবে সমস্ত ক্লাসের লিঙ্ক, সমস্ত ক্লাসের নোটিফিকেশন 100% পাওয়ার জন্য। আর ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে আমার আনএকাডেমির সমস্ত ক্লাসকে এনরোল করতে ভুলো না। আগামী সপ্তাহে যে ক্লাসগুলো রয়েছে 3 দিন শনি রবি সোম, সেখানে আমরা ফ্রিতে ক্লাস করব মিশন খাকি ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।